নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6টা মানেই সময় জেলা থেকে সরাসরি। আর শুরুতেই আজ দেখাবো একটা ছবি, যে ছবি সত্যিই চোখে জল এনে দেবে, কারণ আতঙ্কের নাম তিস্তা। দেখুন সেই ছবি, অবিরাম বৃষ্টি আর অবিরাম বৃষ্টিতেই সিকিমে ফুঁসছে তিস্তা। এই ছবি সত্যি সেখানকার মানুষজনের মুখে আতঙ্কের ছাপ ফেলতে বাধ্য। অবিরাম বৃষ্টি আর সেই বৃষ্টিতেই ভেসে গিয়েছে ব্রিজ। দেখুন সেই ছবি, ব্রিজ ভেসে গিয়েছে। সেখানকার মানুষজন রীতিমতো আতঙ্কিত, আতঙ্ক গ্রাস করেছে তাদের, যে এই তিস্তার যদি এই রূপ হয়, এই ভয়াল রূপ হয়, কি করবে তারা, এরপরে কি পরিস্থিতি তৈরি হবে। আর রেমালের প্রভাব যে সিকিমেও, তার বলার অপেক্ষা রাখে না। এই ব্রিজ রীতিমতো ভেসে গেল, আর এই তিস্তার জল চিন্তার মেঘ এনে দিয়েছে সেখানকার মানুষের চোখে মুখে। আর এই অবিরাম বৃষ্টিতে সিকিম ফুঁসছে। শুধু সিকিমেই যে প্রভাব তা নয়, এর ফলে জলপাইগুড়ির মানুষজন তারা রীতিমতো আতঙ্কিত। তারা বুঝতে পারছে না যে তারা কি করবে, কারণ সেখানেও তো তাদের চিন্তা। ছবি দেখুন, সেই ছবি বলে দিচ্ছে রেমালের প্রভাব কিন্তু পড়েছে এই জলপাইগুড়িতেও। আতঙ্কের নাম যেরকম তিস্তা, ঠিক সেই জায়গা থেকে আমরা নজর রাখার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন আমাদের সঙ্গে, নজর রাখবো। অবশ্যই শান্তনুর কাছে যাব। শান্তনু, স্বাভাবিকভাবে তিস্তার যে রূপ আমরা দেখতে পাচ্ছি, যে ভয়াল রূপ দেখা যাচ্ছে, তা তো সেখানকার মানুষজনের মনে চিন্তা ধরাবে, তার বলার অপেক্ষা রাখে না। দেখো, মানুষজন কিন্তু তিস্তাপাড়ের বাসিন্দারা সত্যি উদ্বিগ্ন। তার কারণ হচ্ছে গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি তিস্তা অববাহিকায়, সেই বৃষ্টির পাশাপাশি পাহাড় থেকে লাগাতার বৃষ্টিপাতের ফলে যে জল এসে জমা হয়েছিল তিস্তা ব্যারেজে, তার দফায় দফায় কিন্তু আজকে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ ছাড়ে, এবং তার ফলে কিন্তু তিস্তা নদীর বিভিন্ন এলাকায় কিন্তু জলস্তর বেড়ে গেছে। এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে কিন্তু তিস্তা সংলগ্ন যে মিলনপল্লী এলাকা রয়েছে, বিবেকানন্দ পল্লী অথবা নাথুয়ার চর এলাকা রয়েছে, সেই চর এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। তাতেই কিন্তু বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আশঙ্কার আরও একটি কারণ রয়েছে, গত বছর 4ই অক্টোবর যে সিকিম পাহাড়ে ভয়াবহ দুর্যোগ হয়, তারপরে তিস্তা নদীর গতিপথ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, যার প্রভাব এই বছর পড়তে পারে বলে আশঙ্কা আগেই প্রকাশ করেছিল সেচ দপ্তর। সেই রকম প্রতিরোধের কাজও শুরু হয়েছে। তিস্তায় এখনও বিভিন্ন এলাকায় কাজ চলছে। তার মধ্যে সিকিমে ভারী বৃষ্টিপাত, সমতলায় বৃষ্টি, দুই মিলিয়ে কিন্তু তিস্তার জলস্তর বৃদ্ধি একটা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিস্তার বিস্তীর্ণ এলাকা কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে, এবং সেই পরিস্থিতির উপর সেচ দপ্তর প্রশাসন নজর রাখছে। পাশাপাশি উদ্বেগের আরও একটা কারণ, আবহাওয়া দপ্তর কিছুক্ষণ আগেই জানিয়েছে আগামী দুদিন, অর্থাৎ আগামী দুদিন জলপাইগুড়ি ও সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানিয়েছে আগামীকালকে বর্ষা প্রবেশ করতে পারে ভারতবর্ষে। সুতরাং আগামী কয়েকদিন পরেই এই রাজ্যে বর্ষা প্রবেশ করে যাবে। সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তার ফলে তিস্তা নদী এই বছর কোন দিকে তার খাত বয়ে নিয়ে যায়, সেদিকেই কিন্তু রয়েছে তাকিয়ে সেচ দপ্তর, এবং তার জন্য প্রতিরোধমূলক কাজ যেরকম শুরু হয়েছে, পাশাপাশি উদ্বেগ বাড়ছে তিস্তাপাড়ের বাসিন্দাদের। কারণ পাহাড় থেকে লাগাতার জল নেমে আসায় তিস্তার জলস্তর ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। তিস্তার বিভিন্ন সেতুগুলো রয়েছে, সেতু সংলগ্ন এলাকা দিয়ে জল বয়ে যাচ্ছে। তিস্তার বাঁধের সংলগ্ন এলাকা দিয়ে জল বয়ে যাচ্ছে। এই বাঁধের পাড়ে যারা বাসিন্দা রয়েছে, তারা কিন্তু রীতিমতন চিন্তায় রয়েছে যে রাত নেমে আসছে, বৃষ্টি যদি আবার হয় সমতলে, সেই সঙ্গে পাল্লা দিয়ে যদি সিকিম পাহাড়ে ভারী বৃষ্টি হয়, তাহলে কিন্তু তারা বিপদ বুঝছেন। কারণ গত বছর 4ই অক্টোবর তারা কিন্তু প্লাবিত হয়েছেন। তুমি বলছিলে সেখানকার মানুষ বিপদ বুঝছে বই কি। আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করি, নজর রাখবো। সকালবেলার থেকে তিস্তাতে দেখতেছি যে জল বাড়তেছে, সিকিমে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য হরপা বানাসার সম্ভাবনা আছে। আমাদের এখানে যে প্রোটেকশন বাঁধটা যে আছে, যে সেই বাঁধটা নিয়ে এখন আমরা খুবই চিন্তায় আছি, কেন যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে যায়। যেহেতু পাহাড়ে বৃষ্টি হচ্ছে, যার জন্য জলটা বেড়েছে, আমরা একটু আশঙ্কায় আছি। যেহেতু আমাদের বিবেকানন্দ পল্লীর যে প্রোটেকশন বাঁধ, যেহেতু পাইপ নেওয়া হয়েছে বাঁধের ভেতর দিয়ে, কিসের পাইপ? অমৃত প্রকল্পের যে জলের যে পাইপ, সেটা নেওয়া হয়েছে, যার জন্য বাঁধটা আলগা হয়ে আছে। তো যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। তো এর জন্য আমরা একটু টেনশনেই আছি বিষয়টাকে নিয়ে। জিপির থেকে অ্যানাউন্স করা হয়েছে, এবং আমি পঞ্চায়েত সদস্য হিসেবে আমিও বাড়ি বাড়ি গিয়ে বলছি। মানুষ আতঙ্কে রয়েছেন। একটু পিছনের দিকে যদি ফিরে যাওয়া যায়, আমাদের প্রতিনিধি শান্তনু যেমনটা বলছিলেন, 4 অক্টোবর 2023 তিস্তা বাজার কালিম্পং এর সেই ছবি আপনারা দেখছেন, যেখানে বাঁধ ভেঙে গিয়ে কিন্তু জলপাইগুড়ির মানুষজন তারা পর্যন্ত চিন্তায় ছিল সেই সময়। আর আবারও এই সময় সত্যি তিস্তা সেই সব মানুষের মনে আতঙ্ক এনে দিয়েছে বইকি।
দিই না এবং দেয়াটা শোভাও পায় না। কিন্তু আমাদের পার্টির ছেলেপেলেগুলো এত দুষ্টু যে যেদিন আমার রাত্রিরে ইভিনিং এ শেষ প্রচার থাকে সেদিন একটা মাইক লাগিয়ে রেখেই দেয়। এটা ওদের চিরকালের অভ্যাস। আমার এখনো কালকে আবার তোমাদের করতে হবে। কালকে আমরা বেলা 2:30টার সময় দুটোর মধ্যে জমায়েত হবে, যাদবপুরের সুকান্ত সেতুর কাছে জমায়েত হবে। ওখান থেকে অরূপরা দায়িত্ব নেবে, একদম পুরো আমরা আসবো। আর গোলপাক থেকে তোমরা সাউথের যারা আছো সব দায়িত্ব নেবে। আর বৈশা তোমাকে আমি স্পেশালি বলি, ঢাকুরিয়া ব্রিজের ওই যোধপুর পার্কে 63 নম্বর ওয়ার্ডের, ওটা তো বড় রাস্তার মোড় 93, যেটাতে আগে কাউন্সিলর ছিল তোমার রতন ছিল, ওইখান থেকে তোমরা জয়েন করবে। 55 তারা বস্তি থেকে শুরু করে, ওগুলো বস্তিগুলোকে তো আমি এখন উত্তরণ বলি, তোমরা ওখান থেকে শুরু করবে করে একদম পুরো আমার এই গোপালনগরের মোড় পর্যন্ত আসবে। আর আমি একদম সুকান্ত সেতু হয়ে যাদবপুর 8B বাস স্ট্যান্ড হয়ে ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক পর্যন্ত ওরা থাকবে, আমি কিন্তু চলবই। তারপরে ওদের একটা গ্যাপ থাকবে, কারণ পারবে না এত হাঁটতে। গোলপার্ক থেকে আমরা গড়িয়াহাট মোড় হয়ে আবার ওদিকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে আমরা হাজরা মোড় হয়ে ল্যান্সডাউন মার্কেটের ওখান থেকে ল্যান্সডাউনের যে দেশপ্রিয় পার্ক আর ল্যান্সডাউনের যে মোড়টা, ওই শিশু মঙ্গল হসপিটালের যে ক্রসিংটা, ওটা দিয়ে আমরা সোজা যাব পদ্মপুকুর পর্যন্ত। পদ্মপুকুর মানে হচ্ছে রামের পদ্মপুকুর। ওই পদ্মপুকুর হয়ে আমরা একদম চক্রবেড়িয়া হয়ে আমরা যোগবাজার হয়ে আমরা হরিশ মুখার্জি রোড হয়ে ফায়ার ব্রিগেড হয়ে গোপালনগর পর্যন্ত আমরা যাব। 12 কিলোমিটার, মাত্র 12 কিলোমিটারের ম্যাটার নয়। এই কদিনে যা হাঁটিয়েছে তা সত্ত্বেও বাড়িতে আমি আরো পড়ে যাই। এখনো আমার কোটা শেষ হয়নি, এখন গিয়ে বাড়িতে গিয়ে আমাকে আবার একটু করতে হবে। চলছে 2 মাস ধরে, এত রোদ, এত গরম, এত বিজেপির অত্যাচার, এত সিপিএম কংগ্রেস আর বিজেপির একাকার, এত আন্ডারস্ট্যান্ডিং আমি ভেবে পাই না। একটা পলিটিক্যাল পার্টি তার একটা ইডিওলজি থাকবে। দমদমে আজকে শুনলাম বিজেপির ভোটটা, এমপি ভোটটা নাকি সিপিএম বাবুদের দেবেন, আর এমএলএদের ভোটটা বিজেপি, সিপিএম ওটা বিজেপিকে তুলে দেবে। এই যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে আমি এখানে কি করে ওদের সাথে জোট করি বলুন? অনেকে বলেছিল কেন করিনি এই কারণে, যতদিন এরা এই ফর্মুলায় খেলবে আমি খেলবো না। আমি একা খেলবো, আমার একা খেলার মধ্যে দিয়ে একটা আদর্শগত যা ব্যাপার থাকবে, মূল্যবোধ থাকবে, সেটা দিয়ে দেখিয়ে দেবো বাংলা পারে।